আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের সংলাপ শেষ। রাষ্ট্র পরিচালনা মূলনীতির বিষয়ে কয়েকটি দল একমত হতে পারেনি। 2-3 দিনের মধ্যেই জুলাই সনদ। কিছুদিনের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা জানালেন আইন উপদেষ্টা। ভোটের আগে সব অপরাধ শূন্যে নামিয়ে আনার ঘোষণা সরকারের। নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ বললেন তারেক রহমান। ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সবাইকে সজাগ থাকার আহ্বান। প্লট দুর্নীতির 6 মামলায় শেখ হাসিনার ছেলে জয় ও মেয়ে পুতুল সহ 23 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, আনুষ্ঠানিক বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা জারি। এবং গোপালগঞ্জে এনসিপির অনেকের জীবননাশের হুমকি ছিল, তাদের বাঁচাতেই সহায়তা করে সেনাবাহিনী। আত্মরক্ষায় বল প্রয়োগে বাধ্য হয় আইন শৃঙ্খলা বাহিনী। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের 2 মাসব্যাপী সংলাপ শেষ হয়েছে। বৃহস্পতিবার শেষ দিন। দীর্ঘ বৈঠক শেষে রাতে ব্রিফিংয়ে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, সংস্কার প্রস্তাবে ঐকমত্যে পৌঁছানোর ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো ইতিবাচক ছিল, কিন্তু রাষ্ট্র পরিচালনা মূলনীতির বিষয়ে কয়েকটি দল একমত হতে পারেনি। 20টি প্রস্তাবের মধ্যে 19টিতে ঐকমত্যে পৌঁছেছে দলগুলো। এর মধ্যে কিছু বিষয়ে কয়েকটি দল নোট অফ ডিসেন্ট বা ভিন্ন মত দিয়েছে। কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজের আশা, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আবারও দলগুলোর সাথে আলোচনা করা হবে। বিস্তারিত তরিক ইসলামের প্রতিবেদনে। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে দ্বিতীয় পর্যায়ের শেষ দিনের সংলাপে উচ্চকক্ষ গঠন ও নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রপতি নির্বাচন ও তার ক্ষমতা, রাষ্ট্রের মূলনীতি, সরকারি কর্ম কমিশন, দুদক, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান ও নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। এর মধ্যে গোপন ব্যালট বাক্সে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে একমত হয় রাজনৈতিক দলগুলো। এছাড়া সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ সংক্রান্ত কমিটির বিষয়ে ভিন্ন মত সহ কয়েকটি বিষয়ে ঐক্যে পৌঁছয় তারা। তবে উচ্চকক্ষ গঠন সহ আরো কয়েকটি বিষয়ে হয়নি ঐক্য। বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতায় সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় আমরা এ ধরনের উচ্চাভিলাষী উচ্চকক্ষ একেবারেই অপ্রয়োজন। বড় দলগুলোর একটা কনসার্ন যে নিম্ন কক্ষের মতো উচ্চকক্ষে যদি 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেতে হয় তাহলে তারা জিন্দিগিতেও সংবিধান সংশোধন করতে পারবে না, এটা তাদের একটা কনসার্ন। তবে শেষ অধিবেশনে জুলাই সনদের আইনগত বৈধতা প্রদানে কমিশন এবং সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে রাজনৈতিক দলগুলো। আমরা এতদিন যা কাজ করছি যদি এটা আইনি ভিত্তি না দেয় তাহলে এটি জিরো, এবং আমি বলেছি যে এটাকে আইনি ভিত্তি না দিলে যে জিরো হবে সেই জন্য আমরা কমিশন এবং সরকারের বিরুদ্ধে কম্পেনসেট মামলা করব আমাদের সমনষ্ট করার জন্য। বাংলাদেশের মানুষেরা এক দল দুই দল তাদের মধ্য দিয়ে পরিচালিত না হওয়ার জায়গা থেকে আমরা অনেকগুলো দল তাদের সন্নিবেশের মধ্য দিয়ে দেশটা পরিচালিত হবে। গণতন্ত্রের একটা অবাধ চর্চা হবে। আমরা একটা ডায়ালগ নির্ভর, আমরা একটা পলিসি নির্ভর একটা দেশ আমরা বিনির্মাণ করতে পারবো। এ সময় জুলাই সনদের আইনি ভিত্তির প্রয়োজন নেই বলে মন্তব্য করেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। তুলে ধরেন গেজেট নোটিফিকেশনের বিষয়। গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে তো জাতীয় ঐকমত্যের ভিত্তিতে। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐকমত্য গঠিত হয়েছিল বলেই ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। ইট ইজ মোর দ্যান ল। আমি সেটা আবারও বলি যে সুপ্রিম ডক্ট্রিন হচ্ছে যে লেজিটিমেট এক্সপেকটেশন অফ দি পিপল ইজ দ্য সুপ্রিম ডক্ট্রিন অফ ল। এই যে ঐকমত্য কমিশনের সেই প্রতিশ্রুতির কাগজটা, ডিটটা জাতীয় জুলাই জাতীয় সনদের 2025-এর সেই লিখিত ডকুমেন্টটা ওয়েবসাইটে যাবে, মিডিয়াতে যাবে। যদি আমি একটা নতুন প্রস্তাব দিই, যদি চায় সরকার সেটা গেজেট নোটিফিকেশন করতে পারে। এই সময় কমিশনের সহসভাপতি বলেন, সংস্কার প্রস্তাবে ঐকমত্যে পৌঁছানোর ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো ইতিবাচক ছিল। কমিশনের কাজ জাতীয় সনদের রূপ দেয়া। রাজনৈতিক দলগুলো অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেছেন, ভিন্ন মতের মধ্যে দিয়ে গেছেন, তারপরেও তারা এক জায়গায় এসেছেন। ক্ষেত্র বিশেষে নোট অফ ডিসেন্ট থাকলেও আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে ঐকমত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে এক ধরনের প্রচেষ্টা সকলেরই ছিল। আগামী কয়েকদিনের মধ্যে এই সমস্ত বিষয়কে অন্তর্ভুক্ত করার পাশাপাশি
ইতিমধ্যে জাতীয় সনদের যে খসড়া দেওয়া হয়েছে সে বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত পাওয়া গেছে, সেগুলোকে সমন্বিত করে পরিবর্তন ইত্যাদি করে আমরা একটা খসড়া সনদ থেকে একটা পূর্ণাঙ্গ রূপ দেব। প্রায় 2 মাস ধরে চলা এই আলোচনার শেষ দিনে অংশ নিয়েছিল 30টি রাজনৈতিক দল। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। কিছুদিনের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখে ঘোষণা আসবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তার দাবি, এবার দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে নির্বাচনকে সামনে রেখে সরকার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আগামী 5-6 দিন সরকারের জন্য খুবই ক্রুশিয়াল টাইম বলেও মন্তব্য করেন তিনি। সচিবালয়ে আলাদা ব্রিফিংয়ে তারা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। জুলাই সনদ, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সহ সার্বিক বিষয়ে সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এ সময় তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আগামী কয়েকদিন ঝুঁকিপূর্ণ সময় পার করবে দেশ। সরকার সতর্ক আছে জানিয়ে প্রেস সচিব বলেন, দেশের রাজনৈতিক গতি প্রকৃতি নির্ধারণ হবে এই সময়ের মধ্যে। আমরা যেটা রাজনৈতিক বন্দোবস্তর কথা বলি, সেটার জন্য খুবই ক্রুশিয়াল একটা টাইম। প্রোক্লেমেশন নিয়ে কাজ হচ্ছে, চার্টার নিয়ে কাজ হচ্ছে। আগামী 5-6টা দিনে আমরা বুঝবো যে আমরা সামনে কোথায় যাচ্ছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কোনো কিছুই বাধা হবে না বলে জানান তিনি। জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে ভোট উৎসবমুখর হবে বলেও তার আশা। প্রতি ইলেকশনে আমাদের কিছু না কিছু ভায়োলেন্স হয়, আমাদের এইবারে সর্বোচ্চ চেষ্টা থাকবে ভায়োলেন্সকে একদম জিরোতে নামিয়ে আনা। আশা করা যায় যে আমরা একটা পিসফুল পরিবেশে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে এবং কারো কোনো কমপ্লেন থাকবে না। এদিকে নিজের দপ্তরে আয়োজিত ব্রিফিংয়ে আইন উপদেষ্টা বলেন, 2008 সালের নির্বাচন নিয়ে সরকারের কাছে অনেক ভয়াবহ তথ্য আছে। ভোটাধিকারের কথা বলছেন, আমার প্রত্যেক ক্লাসে যখন আমি যেতাম জিজ্ঞেস করতাম আমার ছাত্রদের, তোমাদের মধ্যে কে কে ভোট দিয়েছে? তো তারা হাসাহাসি শুরু করতো। এবং কেউ কেউ বলতো, স্যার আমি স্যার ভোট দিয়েছি স্যার, কিন্তু 10-12টা। আর 90% বলতো তারা ভোট দেয় নাই। অন্তর্বর্তী সরকার আগামীতে একটি ভালো নির্বাচন উপহার দিতে চায় জানিয়ে উপদেষ্টা বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিতে সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইলেকশন কার্যক্রম তো ইলেকশন কমিশন দেখবে। আমি শুধু আমাদের সরকারের নিয়তের কথা আপনাকে বলতে পারি, আমাদের নিয়ত আছে বাংলাদেশের ইতিহাসে বেস্ট ইলেকশন দেওয়া। এটা স্যার আমাদেরকে সবসময় বলেন। আইনি সংস্কার সহ বর্তমান সরকার প্রাতিষ্ঠানিক বিভিন্ন ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ সংস্কার করেছে বলেও জানান ডক্টর আসিফ নজরুল। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। জুলাই শহীদদের প্রত্যাশিত নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় আগামী নির্বাচন জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ফ্যাসিবাদ যাতে আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে তার নিশ্চিতে সবাইকে সজাগ থাকতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দলের আলোচনা সভায় নিরাপদ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্য বজায় রাখার আহ্বান জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নারীদের অবস্থান শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। রক্তাক্ত জুলাই আন্দোলনে নারীদের অবদানের কথা তুলে ধরে বক্তারা বলেন, দেশকে শত্রুমুক্ত করতে নারীরা সম্মুখ যোদ্ধা হিসেবে ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও তা করতে হবে। সব ষড়যন্ত্রের মোকাবেলা করে গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের রক্তের ঋণ শোধ করতে হবে। গার্ডিয়ান কিন্তু আমার কেউ নাই, বাবা মা ভাই বোন, শেষ পর্যন্ত স্বামী ছিল সেটাও নাই। এই মায়েদের কান্না, মায়েদের ভিতরের হৃদয়ের যে রক্তক্ষরণ, তাদের সন্তানকে ফিরে পাওয়ার যে আকুতি, সেটা যে কত বড় একটা শক্তি, এই শক্তিটা একটা অনেক বিশাল একটা শক্তিতে পরিণত হয়েছে। গণঅভ্যুত্থানে যতজন শহীদ হয়েছে এবং আমাদের যে আহত যোদ্ধারা আছে তাদেরকে, তারা যে কারণে তাদের আজকে এই পরিণতি হলো, সেই কোনো কিছুর বিচার আমরা আজকে 1 বছর পরে এসেও দেখতে পাচ্ছি না। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, শহীদদের প্রত্যাশিত বাংলাদেশ গঠনে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপদ দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি দেশের গণতান্ত্রিক জনগণকে আবারও আহ্বান জানিয়ে বলতে চাই, নারী পুরুষ শিশু ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য শহীদদের কাঙ্ক্ষিত একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের
আত্মত্যাগের প্রতি সম্মান জানানোর জন্য আমরা ঐক্যবদ্ধ থাকি। তিনি বলেন, ছাত্র জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে দেশ গঠনের সুযোগ তৈরি হয়েছে। এখন শহীদদের ঋণ পরিশোধের পালা। কাঙ্ক্ষিত দেশ প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই। একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ হওয়া দরকার, তেমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাইলে আগামী জাতীয় নির্বাচন দেশের প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে যাতে আর কোনোভাবেই আর কোনোদিন ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এ ব্যাপারে বিশেষ করে নারী সমাজকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে। নারীদের মূলধারার বাইরে রেখে নিরাপদ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তারেক রহমান। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার পৃথক 6 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা সহ 23 জনের বিচার শুরু হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন 3 মামলায় এবং বাকি 3 মামলায় ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলম আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। বিস্তারিত খায়রুল ইসলামের প্রতিবেদনে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছেলে সজীব ওয়াজেদ জয় ও ছোট বোন শেখ রেহানা সহ তার পরিবারের সদস্যদের নামে বরাদ্দ নেওয়া প্লটের বিষয়ে 2024 সালের 26 ডিসেম্বর অনুসন্ধান শুরু করে দুদক। পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে 60 কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে 6টি মামলায় তাদের বিরুদ্ধে গত 10 মার্চ চার্জশিট অনুমোদন দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা সহ 23 জনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার পৃথক 6 মামলার বিচার শুরু হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন 3 মামলায় এবং বাকি 3 মামলায় ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলম আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। রাজুকের যে আইন বিধি এবং নীতিমালা ছিল সেগুলো ব্রেক করে গণকর্মকর্তাদের সহায়তায়, তাদের প্ররোচনায়, অর্থাৎ তার প্রভাবে এবং তার দ্বারা প্রভাবিত হয়ে গণকর্মকর্তারা তাকে যে সহযোগিতা করেছেন সেই সমস্ত বিষয়ে আমরা উল্লেখ করেছি এবং সেই উল্লেখের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত সেগুলো শুনেছেন এবং রেকর্ডপত্র যাচাই করে পর্যালোচনা করে তিনি তাদের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন। তবে আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। আগামী 11 ও 13 আগস্ট এসব মামলার সাক্ষ্য গ্রহণ হবে। মামলার বিচারিক কার্য শুরু করার জন্য তিনি আগামী 11-8 তারিখে তিনি ধার্য করেছেন শেখ হাসিনা পরিবারের যে 3 জন, সেই 3টা 5 নম্বর কোর্টে, এবং শেখ রেহানা, তার কন্যা আজমিনা সিদ্দিক এবং তার পুত্র রেদওয়ান সিদ্দিকের বিষয়ে যে শুনানি হয়েছে সেইখানে 13 তারিখে ধার্য করা হয়েছে সাক্ষ্য গ্রহণের জন্য। এর আগে প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে গত 12 জানুয়ারি পৃথক 6টি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। গোপালগঞ্জে এনসিপির অনেকের জীবন নাশের হুমকি ছিল, তাদের জীবন বাঁচাতেই সহায়তা করেছে সেনাবাহিনী। আত্মরক্ষায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বল প্রয়োগে বাধ্য হয় বলে জানিয়েছে সেনা সদর। গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি ঘিরে সংঘর্ষে 4 জনের মৃত্যুর ঘটনায় কোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেনি সেনাবাহিনী। সেনা সদর দপ্তরের ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। বিস্তারিত জানাচ্ছেন জিএম তসলিম। গত 16 জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে 4 জন নিহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবির পাশাপাশি সেদিন মাঠে ছিল সেনাবাহিনীও। বৃহস্পতিবার স্টাফ রোডের ম্যাচ এতে অনুষ্ঠিত সেনা সদরের নিয়মিত ব্রিফিংয়ে সেই দিন বাহিনীর ভূমিকা কী ছিল এমন প্রশ্ন তুলে ধরা হয়। সেনাবাহিনীর কাছ থেকে রাজনৈতিক দল এনসিপি কোনো বিশেষ সুবিধা পাচ্ছে কিনা এমন প্রশ্ন রাখেন গণমাধ্যম কর্মীরা। গোপালগঞ্জ হয়েছে এইখানে ওই রাজনৈতিক দলের অনেকেরই জীবন নাশের হুমকি ছিল, তাদের জীবন বাঁচানোর জন্যই সেনাবাহিনী সহায়তা করেছে। এখানে জীবন বাঁচানোই মূল লক্ষ্য ছিল, অন্য কিছু নয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার অভিযোগ আনা হয় এক সেনা কর্মকর্তার বিরুদ্ধে। এই বিষয়ে মেজর সাদিককে সেনা হেফাজতে নেওয়া হয়েছে এবং তদন্ত চলছে বলেও জানায় সেনা সদর দফতর। মেজর সাদিককে নিয়ে আপনারা প্রশ্ন করেছেন, আমাদের নজরে এসছে, আর্মির হেফাজতেই সে আছে এবং তদন্ত চলমান আছে। তদন্তে তার দোষ প্রমাণিত হলে নিঃসন্দেহে সেনাবাহিনী প্রচলিত নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এইদিকে পার্বত্য এলাকায় পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠনগুলোর মধ্যে অন্তর্কোন্দলে হানাহানির ঘটনা প্রসঙ্গে সেনা সদর দফতরের অভিমত, অতীতের যে কোনো সময়ের চেয়ে কেএনএফের আধিপত্য কমেছে। তাদের প্রশিক্ষণ ক্যাম্পগুলো গুড়িয়ে দেওয়ার পাশাপাশি নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। পার্বত্য চট্টগ্রামে পরিচালিত অভিযানে মোট 10টি আগ্নেয়াস্ত্র, 9 রাউন্ড অ্যামিউনিশন, অস্ত্রের খুচরা যন্ত্রপাতি, 500 গ্রাম গান পাউডার, 7টি ওয়াকিটকি সেট এবং মাদকসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়। মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় উদ্ধার অভিযান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন নেতিবাচক মন্তব্য সেনা সদস্যদের ব্যথিত করেছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়। তো লাশ কেন গুম করতে হবে? মানে হোয়াট ফর? কার লাশ গুম করবে? ছোট বাচ্চাদের লাশ? আমাকে বললে আমি করব, আপনি করবেন? আর কেন লাশ গুম করব? দুর্ঘটনা পরবর্তী 41 জনকে ঢাকা সিএমএইচে চিকিৎসা দেওয়া হয়। হস্তান্তর করা হয় 14 জনের মৃতদেহ। জি এম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। এবারে জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ। চীনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্টি হওয়া বন্যায় মৃতের সংখ্যা 70 ছাড়িয়েছে। নিখোঁজ শতাধিক। দেশটির রাজধানী বেইজিং এবং উত্তরাঞ্চলীয় প্রদেশ হুবের বেশ কিছু এলাকা পানিতে তলিয়ে গেছে। নিরাপদ স্থানে সরানো হয়েছে লাখো মানুষকে। সরকারি বার্তা সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী বেইজিং এর 2 জেলা মিউন এবং ইয়াংকিং এর পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে মৃতদের বেশিরভাগই বেইজিং এর। এছাড়া বন্যার কারণে বেইজিং এর সঙ্গে লাগোয়া 130টি গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির ব্যাপক সংকট। শত শত কিলোমিটার সড়ক যোগাযোগ ভেঙে পড়ায় দুর্গত অঞ্চলগুলোয় উদ্ধার তৎপরতা চালাতে হিমশিম খাচ্ছেন উদ্ধারকর্মীরা। এবারে খেলার খবর। এশিয়ার সর্বোচ্চ পর্যায়ে খেলার যোগ্যতা অর্জনের পরে নারী ফুটবল দলের কোচিং স্টাফ আরও শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ইংলিশ কোচ পিটার বাটলারের নেতৃত্বে আফিদা খন্দকার, ঋতুপর্ণা চাকমাদের অনুশীলনের জন্য কোচিং প্যানেলে আরও 3 জনকে যোগ করা হবে বলে জানান বাফুফের নারী উইং এর প্রধান মাহফুজা আক্তার কিরণ। বিদেশ থেকে একজন গোলরক্ষক কোচ, একজন নারী সহকারী কোচ ও ফিজিক্যাল ফিটনেসের জন্য ট্রেনার নিয়োগ দেবে বাফুফে। ইতিহাস গড়ে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। আগামী বছর 1 থেকে 21 মার্চ অস্ট্রেলিয়ার সিডনি, পার্থ ও গোল্ড কোস্টের নারীদের এই আসর অনুষ্ঠিত হবে। শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরো একবার। দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের সংলাপ শেষ। রাষ্ট্র পরিচালনা মূলনীতির বিষয়ে কয়েকটি দল একমত হতে পারেনি। 2-3 দিনের মধ্যেই জুলাই সনদ। কিছুদিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা জানালেন আইন উপদেষ্টা। ভোটের আগে সব অপরাধ শূন্যে নামিয়ে আনার ঘোষণা সরকারের। নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ বললেন তারেক রহমান। ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সবাইকে সজাগ থাকার আহ্বান। প্লট দুর্নীতির 6 মামলায় শেখ হাসিনার ছেলে জয় ও মেয়ে পুতুল সহ 23 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, আনুষ্ঠানিক বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা জারি। এবং গোপালগঞ্জে এনসিপির অনেকের জীবননাশের হুমকি ছিল, তাদের বাঁচাতেই সহায়তা করে সেনাবাহিনী। আত্মরক্ষায় বল প্রয়োগে বাধ্য হয় আইন শৃঙ্খলা বাহিনী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।